তৃণমূল তো টুকরো টুকরো হয়ে গেছে, রাজ্যে তো এখন একটা এরকম সাদা কালো মেঘের খেলা চলবে। এই যে পিসি ভাইপোর ভবিষ্যৎ শেষ এটা নিশ্চিত, কিন্তু বাকিদের যারা দিল্লিতে দরবার করে বিজেপির গায়ে গায়ে লেগে থাকতে চাইছেন তাদের কি হবে? তারা কি বিজেপিটাকে তৃণমূল বানিয়ে ফেলবে? না, এতে বিজেপির কিছু ক্ষতি হবে না, কারণ এরা সকলেই এখন বিজেপির হাতের পুতুল। আপনাদের আজ শোনাবো ভারতীয় রাজনীতির পুতুল নাচের ইতিকথা, যে কাহিনীতে পুতুল তৃণমূলের সাংসদ বিধায়কেরা, আর নায়কের নাম বর্তমান ভারতীয় রাজনীতির চাণক্য অমিত শাহ। এই যে পুতুল নাচের ইতিকথা উপন্যাসের নাম নিয়ে রাজনীতির গল্প শোনাবো, সেটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাকি বলছেন। এখন কিভাবে এই তৃণমূলের সাংসদ বিধায়করা পুতুল হয়ে গেলেন এবং আগামী দিনে তারা কিভাবে সুতোর টানে উঠবেন বসবেন, এবং সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, জানতে দেখুন ও শুনুন পিনাকি বলছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম হচ্ছে পুতুল নাচের ইতিকথা। এই পুতুল নাচের ইতিকথা যে নাম, এই নামটার মাধ্যমে লেখক বুঝিয়েছেন এই যে জীবন নাট্যের কুশীলবেরা, মানে মানুষ, আমি আপনারা সকলেই না পুতুলের মতো। পুতুল যেমন নর্তকের ইশারায় নাচে, তেমনি গাউদিয়া গ্রামের মানুষেও দৃশ্যত নিয়তি, সমাজ ও পরিবেশের হাতে খেলনা মাত্র। তৃণমূলের বিধায়ক সাংসদরা সেই খেলনা, কিন্তু এই খেলনা পুতুলটা চাইনিজ পুতুলের মতো। কতটা টেকসই হবে কোনো গ্যারান্টি নেই। এবার আসি তৃণমূলের ভাঙন নিয়ে। এই ভাঙনের পিছনে বা আড়ালে অমিত শাহের পুতুল খেলা রয়েছে। মনে রাখতে হবে, এরা কেউ ভালো তৃণমূল নন। সায়নী ঘোষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার থেকে পার্থ ভৌমিক, সকলেই দাগী। কেউ জেল খেটেছেন, কেউ খাটেনি, কিন্তু কালির দাগ সকলের গায়ে আছে, হিন্দুত্বের অবমাননার দাগ সকলের গায়ে আছে। কিন্তু মনে রাখতে হবে, এদের চেয়েও বড় দাগী পিসি ভাইপো। তাদের প্রশ্রয়ে, তাদের নির্দেশেই তো এত বাড়বাড়ন্ত, এত কুকথা, এত নির্যাতন, এত দুর্নীতি। একটু পিছন দিকে মনে করুন 17ই এপ্রিলের কথা। আমাদের রাজ্যে তখন বিধানসভা নির্বাচনের উত্তাপ। লোকসভায় নারী সংরক্ষণ বিল পাশ করাতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু হয়নি। তৃণমূলের মতো নারী বিরোধী, রাষ্ট্র বিরোধী অনেক শক্তি সেটা হতে দেয়নি। কিন্তু এর আগে এর থেকে অনেক কঠিন, কাশ্মীর থেকে 370 অনুচ্ছেদ বাতিল করা সহজে করে দিয়েছিলেন অমিত শাহ। কিন্তু এইবারে তিনিই দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু পারলেন না। নারীর ক্ষমতায়নের যে উদ্যোগ মোদী, শাহ তথা কেন্দ্রীয় সরকার নিয়েছে, তা ধাক্কা খায়। শুধু দল ধাক্কা খেয়েছে, এনডিএ ধাক্কা খেয়েছে নয়, এটা অমিত শাহর কাছে একটা বড় অপমান ছিল। এখন সেই অপমানের বদলা নেওয়া তিনি শুরু করেছেন। যত রাষ্ট্রবিরোধী শক্তি আছে তাদের ভেঙে টুকরো টুকরো করে ফেলতে হবে, এবং বৃহত্তর স্বার্থে দেশে নারী ক্ষমতায়নের জন্য নারী সংরক্ষণ বিল লোকসভায় পাশ করাতে হবে, রাজ্যসভায় পাশ করাতে হবে। 2029 সালের লোকসভা নির্বাচনে যাতে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে 33% নারী তারা ভোটে দাঁড়াতে পারেন, জিততে পারেন, সংসদে নারীর আওয়াজ তারা তুলতে পারেন। সেই কারণেই অমিত শাহর লক্ষ্য রাষ্ট্রবিরোধী সব শক্তিকে দুর্বল করা। দেশকে মাওবাদ থেকে মুক্ত করতে পেরেছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার তিনি নতুন পুতুল খেলা শুরু করেছেন দেশের স্বার্থে। অনেকে বলছেন এই রাজ্যের কিছু নেতা, পিসি ভাইপো, তারা অমিত শাহকে গুন্ডা, মির্জাফর, গদ্দার অনেক কিছু বলেছেন। তবে সেসব ব্যক্তিগত আক্রমণের জবাব অমিত শাহ নিচ্ছেন, এটা ভাবলে ভুল হবে। আমি বিজেপিকে যেটুকু চিনি, তাতে ব্যক্তি স্বার্থের চেয়ে রাষ্ট্রের উপকার, রাষ্ট্রের অগ্রগতি, সেই স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ভারতীয় রাজনীতিতে যাকে এখন চাণক্য বলা হয়, সেই অমিত শাহের কেমন কুশলী খেলা দেখুন। মাত্র 2 বছর আগে 2024 সালে যারা
জোরালো বিজেপি বিরোধী এজেন্ডা নিয়ে নির্বাচনে জিতেছিল, তাদের মধ্যেই অনেকে এখন অমিত শাহের করুণা, বিজেপির ভালোবাসা পেতে চাইছেন। মানে বাধ্য হচ্ছেন আসলে, কারণ তাদের পায়ের তলার জমিটাই তো আর নেই। এই রাজ্যের কথাই ভাবুন না। এটা ঠিক যে এই সাংসদদের মধ্যে কেউ কেউ আছেন যারা তৃণমূলে থেকেও শেষ দিকে তৃণমূলকে মেনে নিতে পারছিলেন না, যেভাবে দুর্নীতি ইত্যাদি হচ্ছিল। কিন্তু বেশিরভাগই কিন্তু সুযোগ সন্ধানী। এই যে সুযোগ সন্ধানী যারা, তাদের সুযোগ করে দিয়ে আসলে বৃহত্তর স্বার্থের লক্ষ্যে এগোচ্ছেন শাহ। এক্ষেত্রে তাকেও কিন্তু সুযোগ সন্ধানী বলা যায়, তবে ফারাকটা চরিত্রগত। কেউ নিজেকে বাঁচাতে সুযোগ সন্ধানী, আর অমিত শাহ আর নরেন্দ্র মোদী যে নীতি নিয়েছেন, তারা যে সুযোগ সন্ধানী হয়েছেন সেটা রাষ্ট্রকে বাঁচাতে। এই যে তৃণমূলের সাংসদরা যখন অমিত শাহর সঙ্গে দেখা করছেন, বারংবার ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করছেন, সেই সময়টা ঘটনাচক্রে আমি দিল্লিতে ছিলাম, 4-5টা দিন ছিলাম, এবং ওই সময়টা আমি এমন জায়গায় ছিলাম যেখান থেকে এই সাংসদরা আসছেন যাচ্ছেন, তারা কোথায় বসছেন কি করছেন সবটা আমি জানতে পারছিলাম, এবং আমি সেই সময়গুলো সময় সময় আপনাদেরকে জানিয়েও গেছি খবরে। কিন্তু আমি দেখেছি কিভাবে সায়নী ঘোষ, ইউসুফ পাঠান তারা হত্যে দিয়ে বসেছিলেন, কেউ কিন্তু জামাই আদরে ছিলেন না। যখন তখন বলা হয়েছে দিল্লিতে চলে আসুন, সকালবেলার এতটার ফ্লাইটেই আসতে হবে, তা না হলে হবে না, তারপরে এসে অমুক জায়গায় বসে থাকুন, তারপরে আসুন, দেখা যাক কি কথা হয়, ছবি তুলুন, চলে যান। এইভাবে প্রত্যেকে, সুদীপ বন্দ্যোপাধ্যায় সর্বশেষে গেলেন, তারও কিন্তু জামাই আদর ছিল না। এবং একবার নয়, যেদিন ফিরে এসেছেন তার পরের দিন আবার বলা হয়েছে আপনাদের কিছু সই সাবুত দরকার আছে, আবার আসুন। একেবারে পুতুল নাচের মতো তারা সুতোর টানে উঠেছেন, বসেছেন, সই করেছেন, ছবি তুলেছেন, যাবতীয় কিছু। তারা অনেকেই বেশিরভাগই তারাই আলোচনার সময় চেয়েছিলেন যে আমরা সরাসরি বিজেপিতে ঢুকে যাই। আমরা তো 2/3 হয়ে গেছি, কিন্তু বিজেপির দিল্লির নেতারা একটা স্পষ্ট বিষয়ে জানিয়ে দিয়েছেন, দূরে থেকে কাছে থাকো, দূরে থেকে কাছে থাকো, আরো কাছাকাছি হওয়ার চেষ্টাও করো না। অমিত শাহের এই যে পুতুল খেলা, পুতুল বানিয়ে ফেলা, এটা শুধু তৃণমূলের ক্ষেত্রে নয়, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের শিবসেনা, অখিলেশ সমাজবাদী পার্টির উত্তরপ্রদেশে তাদের সাংসদ বিধায়কদের, অরবিন্দ কেজরিওয়ালের আপ, কিংবা অন্য যে যে দল আছে যারা নানা সময়ে বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রবিরোধী ভূমিকা নিয়েছে, রাষ্ট্রবিরোধী নীতি নিয়েছে, তাদের সকলের শক্তি খর্ব করার খেলায় নেমেছেন অমিত শাহ। সেটাই খেলে যাচ্ছেন চাণক্য অমিত শাহ। কেউ বুঝতে পারছে, কেউ বুঝতে পারছে না। আজকে আপনাদের আমি স্পষ্ট করে বলছি, আজকে আপনাদের স্পষ্ট করে বলবো কিভাবে খেলা হচ্ছে, কি হচ্ছে। চাণক্যর এই যে অমিত শাহ চাণক্যর নীতি, সেই চাণক্যের নীতি সাম দাম দণ্ড ভেদ। প্রথমে বোঝাও, বুঝিয়ে কাউকে কাজ হচ্ছে, তারপর দাম, কিছু মূল্য দিতে হবে তবে তারা আসবে, ঠিক আছে। দণ্ড, কাউকে কাউকে সাজা বা সাজার ভয় দেখাতে হবে, হচ্ছে। আর সব থেকে বড় অস্ত্র ভেদ, দলগুলোকে ভেঙে দাও, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাও। এটা চাণক্যের নীতি, সেই নীতি মেনেই সবকিছু হচ্ছে। মনে রাখতে হবে, এই যে ছোট ছোট দলগুলোকে দুর্বল করা মানে এই রাষ্ট্রবিরোধী শক্তিগুলো, তৃণমূলের মতো রাষ্ট্রের স্বার্থের কথা যে দল কখনো ভাবেনি, পরিবার আর ব্যক্তি স্বার্থ ভেবেছে, সেই দলগুলোকে দুর্বল করা মানে আসলে কংগ্রেসকে দুর্বল করা। যে কংগ্রেস দল স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে দীর্ঘ সময় খালি ভারতেরই ক্ষতি করে গেছে, ভারতের ক্ষমতায় থেকে রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত জুগিয়েছে, ভারতের শত্রু এমন দেশের স্বার্থ দেখেছে। নোংরা রাজনীতি আর দুর্নীতির খেলা কংগ্রেসেও দীর্ঘদিন ধরে চলেছে এবং চলছে। এটাও একটা তো পরিবার, এটাও তো একটা পরিবার ভিত্তিক দল। শত্রু দেশের সুবিধা করে দেওয়া কংগ্রেসকেও তাই দুর্বল করতে হবে। তাদের যে একটা ইন্ডি জোট আছে, তার পিন্ডি চটকে দিতে না পারলে আগামী দিনে দেশের অনেক উপকার আটকে যাবে। আর বাংলায় এই যে তৃণমূলের টুকরো টুকরো হয়ে যাওয়াটা, এটা হয়েছে কিন্তু কালের নিয়মে। মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের যে অবস্থা, সেটা হওয়ার ছিল, এটা ঔদ্ধত্যের পরিণাম। বাংলার মানুষ সেটা নেয়নি, পরিত্যাগ করেছে, বর্জন করেছে তৃণমূলকে। আর রাজ্যের মানুষ তো তবু বিরোধী দল বানিয়েছিল, কিন্তু নিজেই হেরে গিয়ে নিজের দলটাকে আর ধরে রাখতে পারলেন না। সততার প্রতীক, গর্বের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিকন্যা থেকে
ঘুগনি কন্যা হয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা যখন চলে গেল, তখন এই বাংলার অনেকেই বলেছেন ডাইনিতন্ত্রের অবসান ঘটল। কারণ চিরকাল বিশ্বাসঘাতকতাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র। তিনি কোন দলের সঙ্গে কবে কত বেইমানি করেছেন সেটা বলতে গেলে একটা গোটা প্রতিবেদন, না একটা প্রতিবেদনে সেটা সম্ভব হবে না। আমার খুব ইচ্ছা আছে এক পর্বে না হলেও 2 পর্বে বেইমান মমতার পুরো রাজনৈতিক ইতিহাসটা আপনাদের শোনাবো। তখন আপনারা বুঝতে পারবেন 15 বছর বাংলার মানুষ কেন তাকে টিকিয়ে রেখেছিল। এই সময়টাতেও মুসলিমদের সঙ্গে বেইমানি করেছেন, কংগ্রেসের সঙ্গে বেইমানি করেছেন, এবং সবচেয়ে বড় কথা রাজ্যের মানুষের সঙ্গে বেইমানি করেছেন। খুব তাড়াতাড়ি আমি 2 পর্বে এখনই বসে আমি সিদ্ধান্ত নিলাম বেইমান মমতার মুখোশ খুলব। অনেকে বলছে এই যে বিজেপির পুতুল খেলা অমিত শাহের নেতৃত্বে যেটা হলো, তাতে তো রাজ্যে কোনো বিরোধী দল থাকবে না, গণতন্ত্রের পক্ষে তো সেটা ভালো নয়, আমিও মানি। কিন্তু তৃণমূলকে নিয়ে এটা মানি না। কারণটা বুঝিয়ে বলি। দেখুন, প্রথমত যে ভাগেই তৃণমূল থাকুক, তৃণমূল বিরোধী দলেই কিন্তু থাকছে। প্রধান বিরোধী দলে শোভনদেব চট্টোপাধ্যায় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এটা তৃণমূলের লড়াই। কিন্তু তৃণমূলই তো বিধানসভায় প্রধান বিরোধী দল হয়ে থাকবে। কিন্তু তৃণমূল আদৌ কি গঠনমূলক বিরোধিতা করতে জানে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যখন বাম জমানায় বিরোধী দল ছিল, তখন তাদের সবচেয়ে বড় যে কাজটা, যে নজির তারা করেছিল, সেটা হচ্ছে বিধানসভা ভাঙচুর। স্বয়ং নেত্রী উপস্থিত থেকে সকলকে দিয়ে বিধানসভার আসবাব টুকরো টুকরো করেছিলেন। গণতন্ত্রের সেই অপমান বাঙালি ভোলেনি। কিন্তু নতুন প্রজন্ম হয়তো পুরোটা জানে না, কিন্তু নতুন প্রজন্ম সব খবর রাখে, তারা জেনে নেয়। এই তৃণমূল বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হওয়ার পর যেটুকু যা উন্নয়নের চেষ্টা করেছিলেন, পদ্ধতিগত নানা ভুল ছিল, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তাতেও পদে পদে বাধা তৈরি করে বাংলাকে পিছিয়ে দিয়েছে। তাই তাদের টুকরো টুকরো করে রাখাই উচিত। বিধানসভাতেও তাদের পুতুল বানিয়ে রাখা উচিত। সুতোর টানে উঠবে, সুতোর টানে বসবে। এটাই গণতন্ত্রের জন্য কতটা জানি না, কিন্তু বাংলার উন্নয়নের জন্য সবচেয়ে বড় প্রয়োজন। তা যদি না হয় না, মনে রাখতে হবে তৃণমূল নামে তারা তৃণমূলের প্রতীক নিয়ে জিতেছে, তার মানে তারা বিরোধিতা করার নামে রাজনীতি করবে। তারা তৃণমূল হিসেবে সারাক্ষণ সংখ্যালঘু তোষণের পথ খুঁজবে, দাবি জানাবে, হিন্দু বিরোধী কার্যকলাপে মদত দিতে চাইবে, শক্তিশালী হলেই যেখানে যেখানে হবে সেখানে সিন্ডিকেট চালাতে চাইবে। অনুপ্রবেশ মুক্ত বাংলা তৈরির পথে তারা বাধা তৈরি করবে, বানচাল করে দিতে চাইবে। তাই গণতন্ত্রের স্বার্থেই, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এই ভারতকে রক্ষা করার স্বার্থেই তৃণমূল নামক পেশার যে বিধায়করা আছেন তাদের দুর্বল করে রাখা উচিত, পুতুল বানিয়ে রাখা উচিত। জানেন তো, একদল মানুষ আছেন যারা সবকিছুতেই না বিজেপি বিরোধিতা করতে চায়। আমিও বিজেপির কোনো ত্রুটি দেখেছি, বলেছি, হয়তো কম, কারণ ভোটের সময় আমি যে প্রতিবেদনগুলো বানিয়েছি তার আমার মূল উদ্দেশ্য ছিল যে আপনাদেরই ভাষায় ডাইনিতন্ত্রের অবসান ঘটুক। কিন্তু এই যে দল ভাঙানোর অভিযোগ, রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়া, বিরোধী শিবিরে ক্রমবর্ধমান অস্থিরতা তৈরি করা, সাম্প্রতিক যে দলত্যাগের ঘটনা প্রবাহ চলছে, সংসদে সংখ্যার সমীকরণ, ভারতীয় রাজনীতির ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে, এরকম বক্তব্য কিছু কিছু নামে বামপন্থী সমাজ মাধ্যমে প্রচার করে যাবে। কান দেবেন না তাতে। মনে রাখতে হবে যে জাতীয় স্তরে বিতর্ক আরো জোরালো করে এরা তুলতে চাইলেও পারবে না। ওই ককরোচ জনতা পার্টিটা কি করেছে না, তারা মানুষের যে আস্থা তার হিট স্প্রেতেই পালিয়ে যাবে। কিন্তু এরা তুলবে, সে তুলুক, কিন্তু মনে রাখতে হবে বিজেপি যথেষ্ট দূরত্ব রেখেই সবটা করেছে। তৃণমূলের অনেক সাংসদই সরাসরি বিজেপিতে যেতে চেয়েছিলেন, আমি আগে বলেছি আবার বলছি, কিন্তু দিল্লির নেতৃত্ব সেই দরজা বন্ধ করে আগে বাড়ো বলে অন্য দরজা দেখিয়ে দিয়েছে, তাদের অন্য দলে যোগ দিতে হয়েছে। এমন দলে তারা যোগ দিয়েছেন, তারা চাইলে আবার এই খণ্ডিত বন্দ্যোপাধ্যায় পরিবারের ছায়া নেই এমন তৃণমূলে ফিরেও তো আসতে পারেন, কিন্তু পুতুল হয়ে থাকতে হবে। অনেকে এটাও বলছেন এই রাজ্যে এতে নাকি বিজেপির ক্ষতি হবে, কিন্তু আদৌ নয়। এটা আমি বলছি, আদৌ নয়। পরবর্তী নির্বাচনে বিজেপি রাজনৈতিক লড়াই লড়বে না।
বিজেপির ভোট 50% উপরে চলে যাবে শুধুমাত্র যদি উন্নয়নের নিরিখে লড়াই হয়। এবার প্রথম বাজেটে 8 মাসের বাজেটে যা যা প্রস্তাব দেওয়া হয়েছে সেটা যদি এর পরে আরো 4 বছর 4 × 48 মাসেও এইরকমই বাজেট দিয়ে এইভাবে উন্নয়নের কাজ চালিয়ে যাওয়া যায়, কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত সুবিধা বাংলার মানুষকে দেওয়া যায়, তাহলে বিজেপির জয় এমনি আসবে। আপনারা খেয়াল করে দেখুন, বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় এসেছে সেখানে বারংবার জিতেছে, প্রায় সব জায়গায়। একটা দুটো বাদ হতে পারে, সেখানে রাজনৈতিক সমীকরণ, নেতাদের দুর্বলতা বা দুর্নীতি, অনেক কিছু কারণ থাকতে পারে, কিন্তু যেখানে যেখানে উন্নয়নের কাজ করেছে সেখানে বিজেপি টিকে গেছে। পশ্চিমবঙ্গ তার অন্যথা হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কেন্দ্রীয় নেতৃত্ব মানে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়ন কিভাবে হবে তার উপরে নজর রাখছেন। বাংলায় যোগ দিবসের কর্মসূচিকে নিয়ে আসার পিছনেও বাংলার উন্নয়নের লক্ষ্যই রয়েছে। আর অনেকে বলছেন এর ফলে নাকি কংগ্রেস এবং সিপিএম যে শূন্যস্থান তৃণমূল শেষ হয়ে গেলে সেইটা পেয়ে শক্তিশালী হয়ে যাবে। এটা একেবারে ভুল ধারণা। দেখুন, সিপিএম 0 থেকে 1 আসনে পৌঁছলেও যে আসনটায় জিতেছে সেটাই মূলত মুসলিম ভোটে জিতেছে। আর নতুন প্রজন্ম সিপিএম এর একটা কুকর্ম জানে না, এটা ভাবলে ভুল হবে। ইন্টারনেটের যুগে সব জানা যায়, একটু হাতের ছোঁয়াতেই সব জানা যায়। তবে এখন দেখা যায় নতুন প্রজন্মের কিছু ছেলে মেয়ে যারা রাজনীতি করেন, তারা মানে যারা বাম রাজনীতি করেন, তাদের এটা না ফ্যাশন। হ্যাঁ, আমি বলছি এটা ফ্যাশন, আর ফ্যাশন চিরকাল থাকে না, ফ্যাশন বদলে যায়। ফ্যাশন সময়ে সময়ে বদলে যায়, কখনো স্থায়ী হয় না। কর্মহীনতা এসব ফ্যাশন তৈরি করে। একবার কাজের জগতে ঢুকতে পারলেই না বাস্তব সব শিখিয়ে নেয়। গোটা পৃথিবীতে এবং ভারতের সর্বত্র পরিত্যক্ত কমিউনিস্ট মতবাদের আর কোনো ভবিষ্যৎ নেই। কারণ স্বার্থের কারণে কংগ্রেসের সঙ্গে জোট করা বিভিন্ন মৌলবাদী সংগঠনের হাত ধরা, যেটা এই রাজ্যেও হয়েছে, এটা কি তথাকথিত কমিউনিস্টদের সাজে নাকি? তারা তো অন্যরকম কথা বলেন। এ তো পরস্পর বিরোধিতা। কোথায় কংগ্রেস আর কোথায় মার্ক্সবাদ? কোনটা কেমন আমি বলছি না, কিন্তু এটা তো ঠিক, এদের মধ্যে কোনো মিল নেই। এদের ফারাকটা কুমেরু আর সুমেরুর মতো। সেই দুটো দল যখন একসঙ্গে হয় তখন বুঝতে হবে সেটা স্বার্থের জন্য, এবং স্বার্থ মানুষ ধরে ফেলে তাদেরকে কোনো শক্তিশালী কিছু বানায়নি, আরো দুর্বল করে দেবে। এটা ধরে রেখে নিন যে কংগ্রেস বা সিপিএম এর এই রাজ্যে উত্থানের কোনো গল্প নেই। আর জাতীয় স্তরেও কংগ্রেস এতটাই সংকটে যে ওই দল ভাঙাভাঙি খেলার সময় মমতা অভিষেককে কংগ্রেস নিয়ে নেবে বিভিন্ন পদও বলে দিয়ে, এটা ছিল রটনা। এটা রটিয়ে দিয়ে এই রাজ্যে একসময় ওই সাইনবোর্ড হয়ে যাওয়া কংগ্রেস এখন তো ডাক টিকিট হয়ে গেছে, তার মানে রিয়াকশনটা বুঝতে চাইছিল। সেটা বুঝে এখন ওই দিল্লির কংগ্রেসও এটা বোঝাতে শুরু করেছে ওইটা তো রটনা ছিল, আমরা তো কিছু বলিনি। মমতাকে কেউ সহসভাপতি করে নাকি? সবটাই ছিল লোক দেখানো। ওই সময় তৃণমূল ভেঙে যাচ্ছে সেই খবর থেকে একটু মানুষের চোখ ঘুরিয়ে দেওয়া যায় কিনা, খবর কাগজের হেডিং এর একটা দিকে তৃণমূলের ভাঙন আর একটা দিকে মমতা ভাইপোকে নিয়ে পুরোনো দলে ফিরে যাওয়া, এরকম দুটো হেডলাইন করে একটু টিকে থাকা যায় কিনা, সামনে খবরে থাকা যায় কিনা, তার হিসেবে হয়েছিল। কিন্তু কেন এটা হবে না জানেন? আপনাদের বলি, রাজনীতিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো মার্কেট ভ্যালু নেই, কোনো মার্কেট ভ্যালু নেই। তিনি আগামী জীবনটা সন্ন্যাস ব্রত নিন, তিনি বাড়িতে থাকুন, কবিতা লিখুন, ছবি আঁকুন, রাজনীতিতে তার আর কোনো মার্কেট ভ্যালু নেই, কেউ দেবে না। আর ভাইপো অভিষেকের কোনো কালেই ছিল না, সবটাই ওই বাইরে থেকে চকচকে আর ভিতরে ফাঁকা, বলে না মাকাল ফল, ওই রকম। না, এটা কিন্তু কোনো গালাগাল নয়। এই যে মাকাল ফল যে বাগধারা, তার অর্থ হচ্ছে সুন্দর কিন্তু অন্তঃসার শূন্য। খেলা হবে বলে মানুষকে চমকানো তৃণমূল নিজেই আজ ক্রীড়ানক হয়ে গিয়েছে। বিশ্বকাপ ফুটবল চলছে না, ওই বলটা হচ্ছে ক্রীড়ানক, খেলনা। এর পা থেকে ওর পা, ওর পা থেকে তার পা, ওর পা থেকে বাইরে, বাইরে থেকে গোল। তৃণমূল ক্রীড়ানক হয়ে গেছে। পিসি ভাইপোর ভবিষ্যৎ কি আমি জানি না, তবে তৃণমূলের যে আসল তৃণমূলের দাবিদার যারা নতুন দল টল গড়লেন বা যে সাংসদেরা নতুন দলে গেছেন,
তারা সকলেই এখন বিজেপির পুতুল, তাদের ভবিষ্যৎটাও বিজেপির পুতুল হয়ে থাকা। অমিত শাহর নির্দেশ পেলে তারা বসবেন, তারা উঠবেন, সংসদে তারা হাত তুলবেন, হাত নামাবেন। সুতোর টানটা চলবে। 2029 সালে লোকসভা ভোট, তার আগে কোন পুতুলের কোথায় জায়গা হয় সেটা দেখতে থাকুন। শেষ করলাম পুতুল নাচের ইতিকথা। কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।